ঝড় বৃষ্টির এক সন্ধ্যায় দুই অচেনা লোক এসে পৌঁছায় বিভূতিভূষণের পৈতৃক বাড়িতে। আর ভেতরে শুরু হয় একের পর এক রহস্যময় গল্প। প্রথম গল্প ছিল এক লোভী মহিলার আত্মা যে নিজের গয়নার সাথে বাধা পড়ে আছে। দ্বিতীয় গল্পে দেখা যায় এক রহস্যময় সাধক যে তার শক্তি আর শান্তির মাঝে আটকে পড়ে গেছে। তৃতীয় গল্পে দেখা যায় এক ঠগের নিখুঁত অপরাধ যা শেষে ভয়ঙ্কর মোড় নেয়। কথা বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত ছবি ভূত পর্বর কথা। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় এক ঝড় বৃষ্টি সন্ধ্যেকে দেখিয়ে। বাইরে প্রবল বৃষ্টি, আর বিভূতিভূষণের বাড়িতে আসে দুইজন অতিথি। একজনের নাম নীলকণ্ঠ হালদার, আরেকজনের নাম শশীধর চক্রবর্তী। বিভূতিভূষণ ছিলেন তান্ত্রিক। বিভূতিভূষণ তাদের বলে, দিনকাল ধরেই আড্ডা দেওয়ার অভ্যাস, তাই চট করে বদলানো যায় না। প্রাণের বন্ধুরা কাছে নেই, তাই নতুন বন্ধু খুঁজে নিতে হয়। বিভূতিভূষণ তখন তাদের বলে, আর একটা কথা, আমি বিশ্বাস করি যারা গল্প পড়তে ভালোবাসে তাদের মন খাঁটি হয়। বিভূতিভূষণ নীলকণ্ঠবাবুকে বলে, তাহলে আপনার গল্প দিয়ে আড্ডা শুরু হোক। নীলকণ্ঠবাবু তখন গল্প বলতে শুরু করে। নীলকণ্ঠবাবু বলে, 10 বছর আগে কলকাতার কাছে ফুলেশ্বর নামে একটি গ্রামে আমার রেলের চাকরির পোস্টিং হয়। ওখানকার এক পোস্টমাস্টারের কাছ থেকে আমি এই গল্প শুনেছি। নিঃসন্তান লোহা ব্যবসায়ী দুর্গাচরণ সাহেবের ভাইপো ফণিভূষণ সাহা। ফণিভূষণ বিলেত থেকে পড়াশোনা করে ফিরে এক সুন্দরী শিক্ষিকা মেয়েকে বিয়ে করে। ফণিভূষণ তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। স্ত্রীকে খুশি করার জন্য ফণিভূষণ সবকিছু করতে পারে। ফণিভূষণের মা বাবা নেই। ফণিভূষণ তার কাকা কাকিমার কাছে মানুষ। ফণিভূষণ তার বিধবার কাকিমার কাছ থেকে বিদায় নিয়ে এই বাড়ি ছেড়ে তার স্ত্রীকে নিয়ে ফুলেশ্বরে চলে যায়। সেখানে ফণিভূষণের আরেকটা বাড়ি রয়েছে। এই বাড়িতে ফণিভূষণের মা বাবা মাঝে মাঝে থাকতো। ফণিভূষণ বাড়ি থেকে চলে যাওয়ায় তার বৃদ্ধ কাকিমার মন অনেক খারাপ হয়। ফণিভূষণের স্ত্রীর নাম ছিল মণি। ফণিভূষণের এই বাড়ি দেখাশোনা করত নায়ক মশাই। নায়ক মশাই তখন ফণিভূষণকে বলে, কর্তা যখন ছিল তখন এই বাড়ির চেহারাই অন্যরকম ছিল। নায়ক আর ফণিভূষণ গল্প করতে করতে বাড়িটা ঘুরে দেখছিল, কিন্তু মণি একটা ঘরে ঢুকে পড়ে, কারণ এই গল্প শোনার মনির কোনো ইচ্ছা নেই। তারপর ফণিভূষণ মনির কাছে যায়। মণি বলে, এই ঘরটা খুব সুন্দর, আমি এই ঘরটায় থাকবো। ফণিভূষণ বলে, হ্যাঁ নিশ্চয়ই থাকবে। তারপর সেই ঘরে ফণিভূষণ মণিকে তার মায়ের একটা সুন্দর ছবি দেখায়। তার মায়ের গলায় ছিল একটা সুন্দর হীরের নেকলেস। ফণিভূষণ বলে, আমার বাবা আমার মাকে বিয়েতে যৌতুক হিসেবে এই বাড়িটা দিয়েছে। ফণিভূষণ মণিকে বলে, তোমার এখানে ভালো লাগছে তো মণি? মণি বলে, আমি এখানেই থাকবো, ওই বাড়িতে আমি আর যাব না। ফণিভূষণ বলে, হ্যাঁ তুমি যা বলবে তাই হবে, তুমি হলে এই বাড়ির মহারানী, তুমি শুধু হুকুম করবে। মণি বলে, তাহলে নায়ক মশাইকে বলে তোমার মায়ের ছবিটা এই ঘর থেকে সরিয়ে দিতে বলো। ফণিভূষণকে মণি একদম ভালোবাসত না, তার লোভ শুধু গয়না। ভালোবাসা যে কি সেটা মণি জানেই না। ফণিভূষণ চাইতো তার স্ত্রী যেন তাকে একটু ভালোবাসে, তার সাথে একটু গল্প করে, তাকে একটু যত্নার্দি করে, কিন্তু মনির গয়না ছাড়া তার জীবনে কিছুই নেই। ফণিভূষণ তার স্ত্রীর উপর কোনো কথা বলার সাহসই নেই। তারপর অফিসে ফণিভূষণ মধুসূদন নামে একজনকে খড়বেড়িয়ায় দুটো গোদামের দায়িত্ব দেয়। মধুসূদন হলো মনির গ্রামেরই ছেলে, কিন্তু এই মধুসূদন খুব একটা সুবিধার ছিল না। তারপর সেখানে এলো ফণিভূষণের ম্যানেজার, আর ফণিভূষণকে খড়বেড়িয়ায় দুটো গোদামে সই স্বাক্ষর করতে দেখে বলে, ওখানে সই করে কোনো লাভ নেই। খড়বেড়িয়ায় দুটো গোদামের মধ্যে আরেকটি শরিক এসে হাজির হয়েছে। সেই শরিক এখন ক্ষতিপূরণের জন্য আইনি চিঠি পাঠিয়েছে। ফণিভূষণ বলে, খড়বেড়িয়ায় দুটো গোদামের দায়িত্ব এখন আমি মধুসূদনকে দিয়েছি, এখন ওদিকটা ওই দেখুক, আমাকে আর এই কোর্ট কাছারির মধ্যে জড়াবেন না। তখনই কলকাতা থেকে একটা পার্সেল আসে। পার্সেলটা নিয়ে ফণিভূষণের বাড়ির দিকে রওনা হয়। তখনই ম্যানেজার কাগজপত্র দিয়ে ফণিভূষণকে বলে, এইগুলো একবার দেখে রাখবেন, ভালো করে না দেখলে অনেক বড় ক্ষতি হতে পারে। ফণিভূষণ বাড়ি এসে দেখে মণি গান গাইছে। মণি তখন ফণিভূষণের হাতে পার্সেল দেখে গান ছেড়ে উঠে আসে, আর পার্সেলটা নিয়ে বলে, কি এনেছো আমার জন্য? মণি পার্সেলটা খুলে দেখলো সেখানে কিছু গয়না আর শাড়ি রয়েছে। ফণিভূষণ মণিকে বলে, এটা পরে আমাদের নতুন কারখানায় উদ্বোধনে তোমাকে যেতে হবে। মণি ফণিভূষণের কথায় কোনো পাত্তা না দিয়ে গয়না আর শাড়ি নিয়ে চলে যায়। ফণিভূষণ ভাবে তার স্ত্রী তার সাথে একটু গল্প করবে,
কিন্তু ফণিভূষণের কপালে সেই সুখটুকু নেই। রাতে মণি সেই গয়না আর শাড়ি পরে ফণিভূষণকে নিয়ে তার মায়ের সেই ছবিটার কাছে যায়। ফণিভূষণ বলে, আমার মা ছিল এই বাড়ির মহারানী, যেমনি তার রূপ তেমনি তার ব্যক্তিত্ব। মণি বলে, আমার তো অত গয়না নেই, যা ছিল তাই পরেছি, না হলে আমাকে ওনার থেকে বেশি সুন্দর লাগতো। ফণিভূষণ বলে, আমি তোমাকে সে কথা বলিনি। মণি ছবিটাই ফণিভূষণের মায়ের গলায় একটা নেকলেস দেখে বলে, কি সুন্দর ওই নেকলেসটা, আমার যদি ওরকম নেকলেস থাকতো। ফণিভূষণ বলে, আমি তোমাকে এনে দেব, শুধু একবার এই ব্যবসাটা জমতে দাও, আমি তোমায় সোনায় মুড়ে দেব। ফণিভূষণ বলে, আমরা তোমায় অনেক ভালোবাসি, আমি ছোট মা, আমরা চাই যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। মণি বলে, সুস্থ হব মানে? আমি কি অসুস্থ নাকি? আমি তো আর ওই বাড়িতে ফিরে যাব না, সবাই আমার গয়না দেখে হিংসে করে। ফণিভূষণ বলে, যেতে হবে না, তুমি এখানেই এই বাড়িতে মহারানীর মতো থাকো। তারপর নীলকণ্ঠ শশী আর বিভূতিভূষণকে বলে, স্ত্রীর আলিঙ্গনে একজন পুরুষ মানুষের শরীরের মধ্যে যে জীবন শক্তি প্রবাহিত হয়, সেই সব কিছু থেকে বঞ্চিত ছিল এই হতভাগ্য ফণিভূষণ। ভালোবাসা মরীচিকা নয়, তবে মরীচিকাকে ভালোবাসা ভেবে যারা তার মোহে পড়ে যায়, তাদের যা কর্তব্য সেই দিক দিয়ে এগিয়েছিল ফণিভূষণের ভাগ্য। একদিন এই ফণিভূষণের ভাগ্যে শনি দেবতা আশ্রয় নিল। তারপর ফণিভূষণের অফিসে ম্যানেজার এসে বলে, ফণিভূষণ অভয় কাছ থেকে যে দুটো গোদাম ঘর কিনেছিল, তার একটাতে শরিক এসে কেস করে দিয়েছে। এখন অভয় মজুমদার চাই এই কেসটা কোর্টে উঠুক। অভয় এই শরিকের সাথে যোগসাধক করে অভয় কেসটি করেছে, ক্ষতিপূরণ হিসেবে তারা অনেক টাকা দাবি করেছে। ফণিভূষণ বলে, এখন এত টাকা কোথায় পাবো? বোম্বে থেকে এই মাল এলো বলে। ফণিভূষণ বলে, আমি একবার কলকাতায় গিয়ে ছোট মার কাছে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। ফণিভূষণ বাড়ি এসে তার স্ত্রী মণিকে বলে, আমাকে একবার কলকাতায় যেতে হবে, খুব জরুরি দরকার, খুব দরকার না হলে যেতাম না। ফণিভূষণ মণিকে বলে, আমার ব্যবসার অনেক টাকা ধার হয়ে গেছে, আমার 2 লাখ টাকার খুব প্রয়োজন, তুমি দেবে? মণি বলে, আমি এত টাকা কোথায় পাবো? ফণিভূষণ একটু ভয়ে ভয়ে বলল, যদি তোমার গয়নাগুলো দাও, আমি ধার হিসেবে চাইছি। মণি বলে, আমার গয়না আমি দেব না। মণি ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকলো। ফণিভূষণ অনেক ডাকলো, কিন্তু মণি দরজা খুলল না। শেষমেশ ফণিভূষণ কলকাতায় চলে যায়। তার পরদিন মণি নায়ক মশাইকে দিয়ে মধুসূদনকে ডেকে আনে। মধুসূদন মণিকে বলে, কি হয়েছে, কিছু বলবেন? মণি বলে, আমাকে আজ বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে তোমাকে। আমি শুনলাম ওনার ব্যবসায় অনেক টাকা ধার হয়ে গেছে, তাই উনি আমার গয়না নিয়ে নেবে। মধুসূদন গয়নার কথা শুনে মধুসূদন বলে, আপনি সব গয়না একসাথে নিয়ে যাবেন তো? মণি বলে, হ্যাঁ, কেন? মধুসূদন বলে, না, আমাকে আগে থেকে তো ব্যবস্থা করতে হবে, সেই জন্য। মধুসূদন বলে, ঠিক আছে, আজ রাতে নৌকা নিয়ে আমি তৈরি থাকব, ঠিক সময় মতো চলে আসবেন। মণি অনেক চালাক ছিল। মণি সব গয়না পরে রাতে চুপি চুপি নদীর ধারে আসে। মধুসূদন বলল, গয়নার বাক্স কোথায়? মণি তখন তার চাদর খুলে গয়নাগুলো দেখায়। মধুসূদন খানিকটা হতবাক হয়ে যায়। মণি তখন নৌকায় চড়ে বসলো। তার পরদিন ফণিভূষণ টাকা নিয়ে কলকাতা থেকে ফিরে দেখে মণি বাড়িতে নেই, আর গয়নাগুলোও নেই। দিন দিন ফণিভূষণ মণির চিন্তায় নেশা করতে লাগলো। তারপর নায়ক মশাই এসে ফণিভূষণকে বলল, হরিপদ মণির বাপের বাড়িতে গিয়েছিল, মণি সেখানে যায়নি, আর গ্রামের সবাই মধুসূদনকেও চেনে না। স্থলপথ জলপথ সবাই খুঁজছে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর একদিন সকালে ফণিভূষণের সেই মায়ের মতো নেকলেসটা অর্ডার দিয়েছিল, সেইটা ফণিভূষণকে দিয়ে যায়। এরপর থেকে ফণিভূষণ মণিকে দেখতে পায়, সেই পায়ে নূপুর, সেই শাড়ি পরে চলে যাচ্ছে। ফণিভূষণের মায়ের ছবিটাও এখন মণির মুখের রূপান্তর হয়েছে। একদিন সেই ছবিটার থেকে হাত বের করে ফণিভূষণকে কিছু একটা চাইছে। ফণিভূষণ অনেকটা ভয় পেয়ে গেল। তারপর দেখলো সে স্বপ্ন দেখেছে। তারপর একদিন সেই নেকলেসটা নিয়ে ফণিভূষণ ঘুমিয়েছিল। বাইরে মেঘ জমেছে। ফণিভূষণের হঠাৎ ঘুম ভেঙে যায়, আর মণিকে দেখতে পাই, আর ফণিভূষণকে ইশারায় ডাকে, আর ফণিভূষণকে ডেকে নিয়ে যায়। আর মণি সেই নদীর ধারে আসে। মণি তখন জলে নেমে পড়ে। এদিকে ফণিভূষণও জলে নেমে পড়ে, আর মণি তখন তার আসল রূপটা দেখায়। ফণিভূষণ দেখে ওটা মণি নয়, ওটা একটা কঙ্কাল। ফণিভূষণ অনেকটা ভয়ে আতঙ্ক হয়ে যায়। নীলকণ্ঠ তখন বিভূতিভূষণকে বলে, আচ্ছা, আত্মা যদি দুর্লভ হয়, তাহলে মণি ফিরে এসেছিল কেন? বিভূতিভূষণ বলে, মণির আত্মা এখনো মুক্তি পায়নি। নীলকণ্ঠের মণির যে ঠিক দৃষ্টিভঙ্গি ছিল,
মনির আত্মা ঠিক সেই হিসেবে ফিরে এসেছিল। বিভূতিভূষণ তখন শশীধরকে তার গল্প বলতে বলে। শশীধর বলে, রাত এখনো অনেকটা বাকি আছে, আজ না হয় আমার গল্প দিয়ে আড্ডা শেষ হোক, তার চেয়ে বরং আপনার গল্পটা শুনি। বিভূতিভূষণ বলে, আমার গল্প শুনবে? নিজেকে নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার, তবে একজনের কথা বলি যার সাথে আমার জীবনের মিল রয়েছে। আমার ছোটবেলা থেকেই তন্ত্র সাধনার প্রতি মোহ ছিল। আমার জন্মের সময় নাকি উল্কাপাত ঘটেছিল। হুগলির শ্যান্যাল পরিবারে আমার ঠাকুরদার বিশেষ যাতায়াত ছিল। সেই সূত্রে আমি সেখানে কয়েকদিন ছিলাম। ওখানে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়, তারানাথ। সেই দিন তার মুখ থেকে যে কাহিনী আমি শুনেছিলাম, সেই কাহিনী আজ তোমাদের শোনাবো। সে বলেছিল এক রাতে সে অদ্ভুত স্বপ্ন দেখেছিল তারানাথ মহাশ্মশানে, সেখানে একটা মরা গাছের ডালে ঝুলছে। তারানাথের জেদ হলো তন্ত্র সাধনা সে শিখবেই, কিন্তু গুরু কোথায় পাবে। তাই সে নিজের ঘর ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকে রওনা দিল। টানা 2 সপ্তাহ হাঁটার পর সে পৌঁছল বীরভূম জেলার একটি গ্রামে। সেখানে খবর পেল অজয়নগর নদীর ধারে শ্মশানে এক পাগলি এসে হাজির হয়েছে। কেউ বলে সে মরা খায়, কেউ বলে সে তান্ত্রিক, কেউ আবার বলে তার বয়স 500রও বেশি, কেউ আবার বলে সে ডাকিনী। তারানাথ সেখানে গিয়ে দেখে পাগলিটি শ্মশানে শুয়ে আছে। তারানাথ পাগলিটার কাছে গিয়ে মা বলে ডাকলো। পাগলিটা উঠে বসলো। তারানাথ বলল, আমাকে তোমার শিষ্য করে নাও না মা। আমাকে একটা সাধু বলেছে আমার মধ্যে বিশেষ ক্ষমতা আছে, আর তাছাড়া এক কৌশিকী অমাবস্যায় সূর্যগ্রহণের সময় আমার দিব্যদৃষ্টি হয়েছে। আমি সাধনা করতে চাই মা, আমাকে তোমার শিষ্য করে নাও না। তুমি যা বলবে আমি তাই করব। সেই পাগলি তখন লাঠি মেরে তারানাথকে তাড়িয়ে দেয়। তারপর রাতে তারানাথ সে শ্মশানে সে পাগলির কাছে এলো। সে পাগলি বলে, তুই আবার এখানে এসেছিস? তারানাথ পাগলিটার পা ধরে বলে, আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি মা। পাগলিটা তখন তাকে লাথি মেরে তাড়ালো। তারানাথ ঠিক করে এখান থেকে সে চলে যাবে। তারপর তারানাথকে পাগলি রাতে স্বপ্ন দিল আর বলল, রাগ করেছিস? লাথিটা কি জোরে লেগেছিল? রাগ করিস না, মারা তো একটু শাসন করবেই, কাল আসিস। তখনই তারানাথের ঘুম ভেঙে যায়। পরদিন তারানাথ শ্মশানে গেল। তখন সেই পাগলি বলল, তুই আবার এখানে এসেছিস, আজ তুই শেষ। তারানাথ বলে, তুমি তো আমাকে স্বপ্নে দেখা দিলে আর আমাকে আসতে বললে। পাগলিটা তখন তারানাথকে বসতে বলে এবং মিষ্টি সন্দেশ বলে শ্মশানে ছাই খেতে দেয়। তারানাথ তখন রেগে যায় আর বলে, তুমি একটা পাগলি, গ্রামের লোকে তোমাকে সাধু সন্ন্যাসী বলেছে, আর আমিও পাগলের মতো তোমার কাছে এসেছিলাম। একটা কথা মনে রাখবে মা, আমি কিন্তু এমনি এমনি ঘর ছাড়িনি। এই বলে তারানাথ চলে যায়। তারপর রাতে তারানাথ আবার স্বপ্ন দেখল, তাই আবার তারানাথ শ্মশানে আসে। তারানাথ দেখে শ্মশানে মরা পড়ছে আর সেই পাগলি গাছতলায় মন্ত্র জপ করছে। তারানাথ পাগলির কাছে যায় আর পাগলি তখন বলে, মনে হচ্ছে তোর ইচ্ছে পূরণ হবে। পাগলি তারানাথকে বলে, তুই আমাকে মেরে ফেল, আমার এই শরীর সাধনার জন্য নিখুঁত। তারানাথ বলে, না মা, আমি এটা করতে পারবো না। এইসব কি বলছো তুমি? পাগলি বলে, তাহলে আমার শরীরটা ভোগ কর, ভোগ না করলে ত্যাগের ওপর সাধনা হবে না। তখনই সে পাগলি এক দেবীর রূপ ধারণ করে আর তারানাথ ভয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সেই পাগলি তারানাথকে বলে, 2 দিন পর অমাবস্যা, মনে করে আসিস। তারানাথ ঠিক 2 দিন পর আবার এলো। পাগলি তারানাথকে বলে, তোকে দিয়ে তন্ত্র সাধনা হবে না, তার জন্য সাহস দরকার, তুই কি পারবি? তারানাথ বলে, তুমি বলো আমায় কি করতে হবে, শুধু মানুষ মারা ছাড়া আমি সব কিছু করতে পারি। পাগলি বলে, শোন, নদীর দক্ষিণ দিকে একটা মরা এসে আটকে গেছে, ওটাকে তুলে নিয়ে আয়। আর 2 পয়সায় চাল ভাজা নিবি, আর 2 পয়সায় মদ নিবি, আর বাজার থেকে একটা থান নিবি। তারানাথ তখন সেই মরাটাকে তুলে আনে আর তারানাথকে পাগলি নদী থেকে একটা ডুব দিয়ে আসতে বলে। তারানাথ ডুব দিয়ে এলো। পাগলি তারানাথকে বলে, সৎ সাধনা ছাড়া তোর গতি নেই। তারপর পাগলি তারানাথকে ওই মরাটার উপর বসতে বলে আর সাধনা করতে বলে। পাগলি তারানাথকে বলে, তুই অনেক ভয় পাবি, যারা আসবে তারা ইহজগতের অস্তিত্ব ছিল না, তারা প্রেতলোকের প্রাণী, একটু অসৎ হলে তারা তোকে মেরে ফেলতে পারে। এদের মধ্যে সবথেকে শক্তিশালী হলো হাকিনী, এদের বশ করতে পারলেই তুই সফল হবি। তারানাথ মরাটার উপর বসে আর পাগলি তারানাথের গলায় একটা রুদ্রাক্ষর মালা পরিয়ে দেয় আর কানে কানে মন্ত্র বলে দেয়।
তারপর তারানাথ খানিকক্ষণ পরে তারানাথ দেখতে পেল দেবী ষোড়শীকে। দেবী ষোড়শী বলে, আমি বিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ, আমাকে তোমার ভালো লাগে না? তারানাথ বলে, আমার পরম সৌভাগ্য যে আপনি এসেছেন। দেবী বলে, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? তারানাথ বলে, কোন সাধনা কীরকম আমি জানি না। দেবী বলে, মহাডামরি সাধনা ছেড়ে দাও। তুমি মহাডামরির ভৈরবী মূর্তি দেখোনি? সে মূর্তি দেখলে ভয় পাবে তুমি। তারানাথ বলে, এত সহজে যে আপনার দেখা পাবো সেটা ভাবিনি। আমি শুনেছি অনেক কঠোর সাধনার পর আপনার দেখা পাওয়া যায়। আপনি এত সহজে দেখা দিলেন কেন? দেবী বলে, তন্ত্রের দিব্য পথের নাম শুনেছ? পাষণ্ডের দলনের জন্য আমরা ওই পথের জন্য পৃথিবী থেকে উঠে আসি। তোমার মধ্যে সেই পথে সাড়া জেগেছে, তাই তো আমি দেখতে এলাম। তারানাথ বলে, তবে কি আমি এতটাই পাষণ্ড? দেবী বলে, এত ভয় কিসের তোর? আমি কি তোকে লাথি মেরেছি, না শ্মশানে মরা কাঠ ছুঁড়ে মেরেছি, নাকি তোকে স্বপ্নে ডেকেছি? মহাডামরির কিন্তু ভীষণ রূপ, তোর যা ভয় তুই পারবি না, ছেড়ে দে। আর তখনই যেই মরাটার উপর তারানাথ বসেছিল সেই মরাটা হঠাৎ হেসে ওঠে, আর দেবী ষোড়শী তখন মহাডামরির রূপ নেয়। সেই ভয়ঙ্কর রূপ দেখে তারানাথ আসন ছেড়ে পালিয়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে সেই পাগলি আসে। তারানাথের তখন জ্ঞান ফিরে আসে। তারানাথ বলে, মা, আমি দেবী ষোড়শী দেখা পেয়েছি। পাগলি বলে, আরে তুই আসন ছেড়ে চলে আসলি কেন? হাঁকিনীদের মায়া বুঝতে পারলি না? দেবী ষোড়শীকে দেখতে পাওয়া কি অতটাই সোজা? তারানাথ বলে, তবু তো আমি মহাডামরি দেখা পেয়েছি, এতেই আমি সন্তুষ্ট, নিজেকে সৌভাগ্য বলে মনে করি। পাগলি বলে, আরে তোকে ভেলকি দেখালাম, তুই সেটা ধরতে পারলি না? তুই তো আমার কাছেই সেই গাছতলাতে বসে আছিস। তারানাথ তখন বলে, তবে আমাকে মিথ্যে ভয় দেখালে মা? পাগলি বলে, ত্রন্ত সাধনা তোর দ্বারা হবে না, তুই আর এখানে আসিস না, আর আসলেও আমার দেখা পাবি না। দশম মহাবিদ্যার সাধনা এক জন্মে সম্ভব নয়। আমার পূর্বজন্ম সাধনায় কেটেছে, তবু আমি তোকে কিছুটা শক্তি দিচ্ছি, তার সৎ ব্যবহার তুই এ জন্মে করতে পারবি না। তখন সেই পাগলি তারানাথকে শক্তি দেয়। এদিকে বিভূতিভূষণ বলে, তারানাথ সেই পাগলির খোঁজ আর করেনি। বিভূতিভূষণ বলে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সে পাগলি কোনো সাধারণ মানবই ছিল না। বিভূতিভূষণ তখন শশীধরকে বলে, এবার আপনার গল্প শুরু করুন। শশীধর তখন শুরু করে আর বলে, ইন্দ্রজেলা যুদ্ধের পর কলকাতাতে একদল চোরা পাচারের খুব রমরমা হয়েছিল। এদের মধ্যে অন্যতম ছিল নটবর দত্ত। সে থাকত চিতপুরে, সবাই তাকে বড়বাবু বলে ডাকত। এবং নটবর সেখানে একটা লোক দেখানোর ব্যবসা ছিল, সেটা হলো আলকাতরার ব্যবসা। এবং বড়বাবুর দুজন খাস লোক ছিল, একজন হলো রঘুবীর আর একজন হলো পূর্ণেন্দু। রঘুবীর ছিল বড়বাবুর নিঃসন্তান বাহুবলী, আর পূর্ণেন্দু ছিল বড়বাবুর তুরুপের তাস। পূর্ণেন্দু কিছু কাজের জন্য শহরের বাইরে ছিল। তখন বড়বাবু পূর্ণেন্দুকে জরুরি তলব করে আর বলে তাড়াতাড়ি ফিরে আসতে। পূর্ণেন্দু ফিরে এসে দেখে যে রঘুবীরের মৃত্যু হয়েছে, তার কোমর ঘাড় ভেঙে মারা গিয়েছে। পূর্ণেন্দু বড়বাবুকে বলে, আমাকে সব খুলে বলুন। বড়বাবু বলে, ভবানীপুরে রামমোহন সিংয়ের বাড়িটার ওপর আমার অনেক দিনের নজর ছিল, আর আমি রঘুবীরকে সেখানে পাঠিয়েছিলাম। পুরনো বাড়ি দোতলা, আর রঘুবীর তো 25 তলা বাড়িতেও মাছির মতো উঠে পড়ত। কিন্তু রঘুবীরকে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ি থেকে 200 মিটার দূরে একটা ঘন জঙ্গলে। রঘুবীরের এই অসমাপ্ত কাজ তোকে করতে হবে। ওই জমিদার বাড়িতে একটা সুন্দরী বিধবা মেয়ে আছে, তার নাম তিলোত্তমা। তার একটা মেয়ে ছিল, মেয়েটা মারা গিয়েছে। তারই 2 বছর পর মেয়েটির স্বামী মারা যায়। এখন তিলোত্তমার বয়স 28। তিলোত্তমা কিন্তু খুব ধর্মপরায়ণ, আর তিলোত্তমাকে তোকে পটাতে হবে। আর সুন্দরী পটাতে তোর মতো এক্সপার্ট আর কেউ নেই। জমিদার বাড়িতে রয়েছে একটা নাট মন্দির, সেই নাট মন্দিরে রাখা আছে একটা কৃষ্ণ মূর্তি, কিন্তু সেটা নকল। আসল কৃষ্ণ মূর্তি আছে তিলোত্তমার শোবার ঘরে খাটের পেছনে রাখা সিন্দুকের মধ্যে। আর আসল কৃষ্ণ মূর্তিটার মধ্যে আছে একটা পদ্মরাগ মণি, যার বাজার মূল্য 60 লাখ টাকা, যেটা আনতে আমি রঘুবীরকে পাঠিয়েছিলাম। ওই বাড়িতে একটা নায়ক মশাই আছে, ওর থেকে খুব সাবধান। ওই মন্দিরে প্রতি বৃহস্পতিবার পূজা হয়, আর ওই আসল কৃষ্ণমূর্তিটা তোকে আনতে হবে। তারপর পূর্ণেন্দু এক ভিখারির ছদ্মবেশে সেই জমিদার বাড়িতে প্রবেশ করলো, আর মন্দিরে তখন পুজো হচ্ছিল। পূর্ণেন্দু তিলোত্তমাকে দেখতে পেল। সেই রাতে পূর্ণেন্দু মন্দিরে ছিল।
সকালে ঠাকুরমশাই বলল, কে তুমি? পূর্ণেন্দু বলে, আমি দুদণ্ড শান্তি খুঁজতে এখানে এসেছি। আমার মন্ত্রপাঠ, পুজো এইসব দেখতে ভালো লাগে। মন্দিরে ঠাকুরমশাই তখন পূর্ণেন্দুকে নায়ক মশাইয়ের কাছে নিয়ে আসে। নায়ক মশাই পূর্ণেন্দুকে বলে, তুমি এখানে কেন এসেছো? পূর্ণেন্দু বলে, আমার নাম পূর্ণেন্দু ভট্টাচার্য। আমি এখানে দুদণ্ড শান্তির খোঁজে এসেছি। কথা বলতে বলতে পূর্ণেন্দু অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। তারপর নায়ক মশাই তাকে কিছু খেতে দেয়। পূর্ণেন্দু খুব তৃপ্তি করে খাবারটি খেলো। পূর্ণেন্দু বলে, আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। আর যদি অভয় দেন তাহলে একটা কথা বলি, আপনাদের মন্দিরে ঠাকুরমশাইয়ের মন্ত্র অনেক ভুল আছে। পূর্ণেন্দু তখন চলে যেতে চায়, তখনই নায়ক মশাই বলে, তুমি মন্দিরে রোজ আসবে, আমি হরিকে বলে দেব তোমার জন্য কিছু খাবার রেখে দেবে। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন তিলোত্তমা পূর্ণেন্দুকে ডাকে। তিলোত্তমা পূর্ণেন্দুকে বলে, শুনলাম তুমি নাকি ঠাকুরমশাইয়ের মন্ত্রে ভুল ধরেছ, তার মানে তুমি লেখাপড়াও জানো। তিলোত্তমা বলে, কতদূর পড়াশোনা করেছো তুমি? পূর্ণেন্দু বলে, আমি MA পাশ করেছিলাম ইকোনমিক্সে। তিলোত্তমা বলে, তুমি এইভাবে পাগলের মতো ঘুরছো কেন? পূর্ণেন্দু বলে, আমার মাতাল বাপটা মারা যাওয়ার পর বাড়িওয়ালা আমাকে আর আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পেটের দায়ে কি না করিনি, চুরি, ভিক্ষা, বাসন মাজা, তাও আমি আমার মাকে বাঁচাতে পারিনি। দৈবচক্রে এক মহান ব্যক্তির সাথে আমার পরিচয় হয়, যার সুযোগে উত্তরপাড়ায় কারখানায় কাজ জুটে যাই। সেখানে দিনে কাজ করতাম আর রাতে পড়াশোনা। কিন্তু কাজের জায়গায় রাজনীতির শিকার হলাম। কিছু স্বার্থপর মানুষের জন্য বিনা দোষে জেল হয় আমার। এই কদিন হলো আমি জেল থেকে বেরিয়েছি, আর ঘুরতে ঘুরতেই এখানে এসেছি। আসলে পূর্ণেন্দু নটবরের সঙ্গে প্ল্যান করেই এখানে এসেছে, আর তবুও তারা যদি খোঁজ নেয় তাহলে নটবরবাবু জেল আর কারখানায় লোক লাগিয়ে সব ব্যবস্থা করে দেবে। পূর্ণেন্দুর মুখে এমন দুঃখের কথা শুনে তিলোত্তমা পূর্ণেন্দুকে তাদের বাড়িতে আশ্রয় দেয় আর মন্দিরের দেখাশোনার কাজ দেয়। এরপর থেকে পূর্ণেন্দু মন্দিরে দেখাশোনার কাজ করত এবং গাছে জল দেওয়া, গাছ লাগানোর কাজ করত। এর বদলে দুটি খেত পূর্ণেন্দু, আর তিলোত্তমাকে গীতা, বেদ, সংস্কৃত পাঠ পড়ে শোনাতো। এই সবই ছিল পূর্ণেন্দুর প্ল্যান, যাতে তিলোত্তমার ঘরে ঢুকে আসল কৃষ্ণমূর্তি চুরি করতে পারে। আর এদিকে তিলোত্তমা পূর্ণেন্দুকে পছন্দ করতে লাগলো। তিলোত্তমার ঘর ছিল উপরে, তাই উপরে ওঠার সাহস পূর্ণেন্দুর এখনো হয়নি। একদিন পূর্ণেন্দু তিলোত্তমাকে বলল, কিছু বই পেলে ভালো হতো, ফাঁকা সময়টা কাটছে না। কিন্তু ম্যানেজার নায়কমশাই বলে, না, ওটা হবে না, কারণ লাইব্রেরি দোতলায়, আর দোতলায় বাইরের লোক ওঠা বারণ আছে। তিলোত্তমা তখন নায়কমশাইকে বলে, কিন্তু কাউকে দিয়ে বই আনিয়েও তো পড়া যায়। তারপর তারা চলে যায়। তারপর একদিন তিলোত্তমা ফুলের বাগানে পূর্ণেন্দুকে দেখে বলে, এখানে আপনি কি করছেন? আর মালিরা কোথায়? আপনি এইসব কাজ করছেন? এইসব কাজ না করে তো পড়াশোনা করতে পারেন। পূর্ণেন্দু বলে, কে আর বই এনে দেবে বলুন? তিলোত্তমা তখন পূর্ণেন্দুকে বলে, আপনি এক কাজ করুন, আপনি লাইব্রেরির দায়িত্বটাও নিয়ে নিন। আমি কাকাকে বলে দেব, আর আমাকে দিদি বলে ডেকো না, আমাকে তিলোত্তমা দি বলে ডেকো। তারপর দোতলায় পূর্ণেন্দুকে তিলোত্তমা ডাক দেয়, আর তিলোত্তমা তার বাবার লাইব্রেরিটা ঘুরে ঘুরে পূর্ণেন্দুকে দেখাচ্ছিল। তিলোত্তমা একটা বই নিয়ে বলে, এটা আমার ঠাকুরদার লেখা বই। পূর্ণেন্দু ইচ্ছে করে তিলোত্তমাকে স্পর্শ করে বলে, কই দেখি। তিলোত্তমা সারা শরীরে শিহরণ জেগে ওঠে, আর তারপর লাইব্রেরি থেকে পূর্ণেন্দু একটা বই নিয়ে চলে যায়। এরপর থেকে তিলোত্তমা পূর্ণেন্দুকে ভালো লাগতে শুরু করে। একদিন ম্যানেজার নায়কমশাই তিলোত্তমাকে বলে, কাল সকালে একবার বর্ধমান যেতেই হবে কোর্টের ব্যাপারে। তিলোত্তমা বলে, ওই ছোট জমিটার জন্য আর কত দৌড়াদৌড় করবে কাকাবাবু, এবার একটা ব্যবস্থা করেই আসুন। ম্যানেজার বলে, তাই করব, তার জন্য এক রাত ওখানে থাকতে হবে। তিলোত্তমা বলে, আপনি কোনো চিন্তা করবেন না, দারোয়ান আছে, এত চাকর বাকর আছে, আপনি নিশ্চিন্তে যান। ম্যানেজার তখন পূর্ণেন্দুকেও বলে যায় যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে হরি এবং দারোয়ানকে বলা আছে। তারপর ম্যানেজার চলে যায়। এদিকে পূর্ণেন্দু এতদিন পর সেই সুযোগটা পেল, আর সন্ধ্যাবেলায় পূর্ণেন্দু তৈরি হলো। পূর্ণেন্দু তার পায়ে একটা চাকু বাঁধল, আর পকেটে নিল রশ্মি, আর পূর্ণেন্দু বই পড়ার নাম করে দোতলার সেই লাইব্রেরিতে চলে যায়। আর তখনই সেখানে তিলোত্তমা আসে আর বলে, তুমি এত রাতে এখানে কি করছো?
পূর্ণেন্দু বলে, আমি কাল এখান থেকে চলে যাব। তিলোত্তমা বলে, কেন? পূর্ণেন্দু বলে, আমি একটা পাপ কাজ করে ফেলেছি। যে আমার অন্নদাত্রী আমাকে আশ্রয় দিয়েছে তার ব্যাপারে আমি কুচিন্তা করে ফেলেছি। তিলোত্তমা বলে, কী চিন্তা করেছো বলো? পূর্ণেন্দু বলে, আমি আমার নতুন জীবনের জীবনসঙ্গী হিসাবে তখনই বাইরে মেঘ চমকায় আর দুজনে একে অপরের কাছে আসে এবং দুজনে জড়িয়ে ধরে এবং পূর্ণেন্দু তিলোত্তমাকে কোলে করে তার ঘরে নিয়ে যায়। তারা দুজন ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু পূর্ণেন্দু প্ল্যান হলো তিলোত্তমাকে মেরে ওই ঘর থেকে আসল কৃষ্ণমূর্তি নিয়ে পালাবে। কিন্তু তখনই হঠাৎ একটা বাচ্চা মেয়ে আসে। ওই মেয়েটি দুজনের দিকে তাকিয়ে রইল। তিলোত্তমা তখন মেয়েটিকে দেখে বলে, তুই এখানে কেন এসেছিস? তোর বাবা আমাকে মারতে চেয়েছিল। সেদিন ওই দানবটা আমাকে মারতে চেয়েছিল। তুই তাদের শাস্তি দিয়েছিস, ঠিক করেছিস। তাহলে এখানে কেন এসেছিস? কিন্তু ও তো আমার কোনো ক্ষতি চায় না। তারপর পূর্ণেন্দু বাচ্চা মেয়েটির কাছে যায় আর বলে, কে তুমি খুকি? তিলোত্তমা বলে, ও আমার মেয়ে। পূর্ণেন্দু বলে, তোমার মেয়ে তো মারা গেছে। তখনই মেয়েটি পূর্ণেন্দুকে আছাড় মেরে ফেলে দেয়। পূর্ণেন্দু বুঝতে পারে এটা তিলোত্তমার মেয়ের আত্মা, এই রঘুবীরকে মেরেছিল। বাচ্চা মেয়েটি তখন পূর্ণেন্দু পায়ে ছুরিটা তিলোত্তমাকে দেখিয়ে দেয়। তিলোত্তমা বলে, তুমিও আমাকে ওদের মতো মারতে চেয়েছিলে? তখনই সেই বাচ্চা মেয়েটি পূর্ণেন্দুর পা ধরে বারান্দায় টেনে নিয়ে আসে আর নিচে ফেলে দেয়, আর পূর্ণেন্দু মারা যায়। তারপর শশীধর বিভূতিভূষণকে বলে, পূর্ণেন্দুর মতো কি পাপীর মুক্তি সম্ভব? বিভূতিভূষণ বলে, নিজের ভুল বুঝতে পারলে নির্মলভাবে যদি ক্ষমা চাওয়া যায় তাহলে তার পরজন্ম মুক্তি সম্ভব। তবে মুখ্য লাভ হয় না, সে তুমি শশীধর হও কিংবা পূর্ণেন্দু কিংবা নীলকণ্ঠ হও বা ফণিভূষণ। শশীধর বলে, তবে আপনার একটা বিষয় আমার কাছে পরিষ্কার নয়, আপনি কিসের অতৃপ্ত থেকে? তখনই বিভূতিভূষণ বলে, কেননা আমি কোনো পাপকর্ম করিনি, তবে সংসার ধর্ম পালন করার সাথে সাথে সাধনার প্রতি মোহ আমি ত্যাগ করতে পারিনি। তাই আমি নিশ্চিত ছিলাম আমার পরজন্ম হবেই। সুবিশাল পর্বতের কাছে দাঁড়িয়ে আমরা যে কত তুচ্ছ সেটা আমি উপলব্ধি করতে পারি। তবে এই সাধনার প্রতি আমাদের বোঝা সম্ভব। তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সাধকদের কোনো মৃত্যু নেই। দিনের বেলায় সূর্যালোকে যেমন জীবজগতের প্রাণ সঞ্চার হয়, প্রেতলোকের সত্যি হলো চাঁদের আলো। এখনও পূর্ণা চন্দ্রালোকে মাঝে মাঝে ভৈরবীদের দর্শন পাই এবং তারপর তারা তিনজন মিলিয়ে যায়। আর এইখানে মুভিটি সমাপ্ত হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।